কার্ল মার্কসের বাড়িও আছে লন্ডনে। ওস্তব পুরো ভিয়েতনাম ট্রিপটাতে খালি বলছে যে কাকুকে একবার ফোন কর। জানি আপনাদের মনে এখন পলাশ ফুটছে, তবে আমার মনে হচ্ছে চেরি ব্লসম, কারণ লন্ডনে থেকেও এই সুখী বাঙালি খাচ্ছে ইলিশ মাছের ডিম, গরম গরম মোগলাই পরোটা আর সদ্য ভাজা জিলেপি। আবার সেই সুখী বাঙালিটি কখনো চায় রহস্য, রোমাঞ্চ আর অ্যাডভেঞ্চারের খোঁজে থাকতে। তো সেই খোঁজেই আমি পৌঁছে গিয়েছি এমন একটা জায়গায় যেখানে গেলে পরে তোমাদের গা একটু ছমছম করবেই। তাহলে চলো আজকে আরো একবার বেরিয়ে পড়া যাক লন্ডনের রাস্তায়, আর খুঁজে দেখা যাক কি আছে যার সাথে রয়েছে বাঙালির যোগাযোগ। সবাইকে আরো একবার সুপ্রভাত। আমি সৌমি, ইংল্যান্ড থেকে। ট্রেনের জানলা দিয়ে হঠাৎ দেখি সমাধি ক্ষেত্র দেখা যাচ্ছে। কি জানি কি আছে আজকে আপনাদের কপালে। আমি এখন লন্ডন ইউস্টনের টিউব স্টেশনে, আর দেখো একই প্ল্যাটফর্ম থেকে কিন্তু দু জায়গায় ট্রেন ছাড়ে, তাই অবশ্যই ট্রেনে ওঠার আগে দেখে নিতে হবে যে ঠিক ট্রেনে উঠছো কিনা। ইউস্টন থেকে পৌঁছে গেলাম আর্চওয়ে টিউব স্টেশনে, আর লন্ডনের এই দিকটাতে আজকে আমি প্রথমবারই এসছি। আর এইখান থেকে আমি হাঁটতে শুরু করব হাইগেট সিমেট্রির দিকে। তোমাদের আজকে প্রথমেই বলেছি রহস্য রোমাঞ্চে ভরা একটা ব্লগ হতে চলেছে। এর পরের স্টপটা হচ্ছে হাইগেট। মনে হতেই পারে যে হাইগেটে নামলে পরে হাইগেট সিমেট্রির কাছে পাবো, কিন্তু ব্যাপারটা একেবারেই তা না, আরও বরং বেশি হাঁটতে হবে, কিন্তু তাই নামতে হবে আর্চওয়েতে। এই যে আন্ডারগ্রাউন্ড থেকে উঠে এসেই তোমার কিন্তু বাঁ দিকে পড়বে, বাঁ দিক দিয়ে সোজা হাঁটতে হবে একদম। আর গুগল ম্যাপ তো আছেই। সঙ্গে একটা জলের বোতল নিয়ে বেরোবে, কারণ এখানে জায়গায় জায়গায় তোমার রিফিল করার জায়গা থাকে। কিন্তু ইউস্টন স্টেশনেই একটা আছে, ওখানে তুমি খাবার জল ভরে নিতে পারবে। এই দেখো এটা একটা ট্র্যাডিশনাল পাব, আর ফ্রি হাউস লেখা আছে। ফ্রি হাউস কথাটি উল্লেখ করে দেওয়া হয়েছে, তার মানে জায়গাটি কিন্তু কোনো নির্দিষ্ট কোম্পানির দ্বারা অধিকৃত নয়, তাই তুমি যে কোনো ব্র্যান্ডের ড্রিঙ্কস পেতে পারো। ইংল্যান্ডের সামাজিক মেলামেশার জন্য পাব কালচার কিন্তু ভীষণভাবে প্রচলিত। আরেকটু হাঁটতেই চোখে পড়লো এই বিশাল হসপিটাল। দেখো পুরো মানে খাড়া রাস্তা আসলে। তো তোমরা ভাবতেই পারো যে সৌমি কি রোগা হওয়ার জন্য এতটা কষ্ট করে হাঁটছে। না, শুধুমাত্র ওই জন্যই হাঁটছি না। সবচেয়ে কাছের টিউব স্টেশন হচ্ছে আর্চওয়ে। হাইগেট থেকে 20 মিনিট লাগবে, আর এখান দিয়ে 18 মিনিট। আর পাবলিক ট্রান্সপোর্ট নিলে 18 মিনিটটা হবে 10 মিনিট। সেই বাস ধরতে বুঝতে সেখানে আমার আরও 8 মিনিট এমনিতেই চলে যাবে। তার থেকে বরং ক্যালোরিও খরচ হোক, যেরকম সময় পৌঁছলো সেই সময় মোটামুটি কাছাকাছি পৌঁছেও যাব। তোমরা দেখেই বুঝতে পারছো আমি একটা আবাসিক এলাকার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, আর বাড়িগুলো দেখো একই রকম একই ধাঁচের তৈরি, তাই দেখতে এত সুন্দর লাগছে পাশাপাশি। আর সামনে তাকাতেই দেখলাম আরেকটা পাব। ইংল্যান্ডে কিন্তু খুব সুন্দর সুন্দর পাব দেখেছি আমি, আর শুধু ড্রিঙ্কসের জন্য নয়, এখানে কিন্তু প্রচুর লোকে খাওয়া দাওয়া করতেও যায়। যেরকম ভালো ফিশ অ্যান্ড চিপস পাবে, সেরকম কিন্তু ভালো চা বা কফিও পেয়ে যাবে। আর বলতে বলতে পেরিয়ে চললাম সেন্ট জোসেফস ক্যাথলিক চার্চ। আমাকে ঢুকে পড়তে হবে ডান দিকের রাস্তাটায়, তবে চোখে পড়লো সামনেই একটা লাল টেলিফোন বুথ। লন্ডনের সাথে এই টেলিফোন বুথের যে সংযোগ, তারও তো লম্বা ইতিহাস। গুগলের মতামত নিয়ে আমি ঢুকে পড়লাম এই ওয়াটারলো পার্কে। গুগলের বক্তব্য, এই পার্ক দিয়ে হাঁটতে হাঁটতে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করো, আর আস্তে আস্তে এগিয়ে যাও হাইগেট সিমেট্রির দিকে। তোমাদের একটা কথা বলি, লন্ডনে কিন্তু খুব মজার সমস্ত ট্যুর পাবে, যেমন গোস্ট হান্টিং মানে ভূত খুঁজে বেড়ানোর ট্যুর, এছাড়াও সমাধিক্ষেত্র বা সিমেট্রি ঘুরে বেড়ানোর ট্যুর কিন্তু এখানে ভীষণভাবে প্রচলিত, এবং বহু মানুষে কিন্তু সিমেট্রি ঘুরতে আসে। গাছকে কি বলে আমি জানি না, প্রচুর জায়গায় দেখেছি, হ্যামস্ট্রিড হিতে বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনেটাতে এরকম আমি দেখেছি প্রচুর গাছ। এখানে একটা ছোট্ট ঝিলের মতো রয়েছে, ছোট্ট সাঁকো। আমি আগেও বলেছি পশ্চিমী দেশগুলোতে যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারটাকে এতটা গুরুত্ব দেওয়া হয়, সেটাই কিন্তু এদেরকে আলাদা করে। এই যে এরকম ধরনের কাঠামো বানিয়ে রাখে, আমি অনেক পার্কেই দেখেছি বাচ্চাদের খেলার জন্য। এই জন্য কি বাচ্চারাও পার্কে আসলে বোর হয় না। প্রথম কথা, এত
মানে খোলামেলা জায়গা, ঘুরে বেড়ানোর জায়গা। ওই যে চার্চটা যেটা দেখতে দেখতে আসছিলাম দেখা যাচ্ছে এখন, আর বেশ সুন্দর একটা ছোট্ট হাট, কুড়ে ঘর। লন্ডনের কিন্তু পার্কেরও প্রচুর ট্যুর হয়, সেগুলোও তোমরা দেখতে পারো। কয়েকটা পার্ক তো খুবই বিখ্যাত। আর দেখো যে যার বেবিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, খুবই চেনা পরিচিত একটা ছবি লন্ডনের একটা পার্কের। আর কথা বলতে বলতে পৌঁছে গেছি আমি গেটে। এখন ঢুকে যাব আমি হাইগেট সিমেট্রিতে, যেটা লন্ডনের সবচেয়ে বিখ্যাত সিমেট্রি, যেখানে রয়েছে কার্ল মার্কস, মাইকেল ফ্যারাডের মতো প্রমুখরা শান্তির নিদ্রায়। দেখো ম্যাপখানা একটা মানুষের হাতে ম্যাপ ধরিয়ে দিয়েছে। তোমাদেরকে বলে দিই, হাইগেট সিমেট্রি দুটো ভাগে বিভক্ত, পূর্ব দিক আর পশ্চিম দিক। শুধু পূর্ব দিকের সিমেট্রি ঘুরতে গেলে তোমাকে টিকিট কাটতে হবে 6 পাউন্ড দিয়ে, আর পূর্ব পশ্চিম দুটোই দেখতে হলে টিকিট কাটতে হবে 10 পাউন্ড দিয়ে। আগে আমি ঘুরে আসবো পশ্চিম দিকের সিমেট্রির দিকটা। ওয়েস্ট গেট থেকে একটা ইস্ট গেটের ভিউ, আর ঢুকে গেলাম এখন ওয়েস্ট গেট সিমেট্রিতে। এখানে কিন্তু প্রচুর ট্যুর হয়, আগে থেকে খোঁজ নিয়ে আসতে পারো। প্রচুর ট্যুর হয়, গাইডেড ট্যুর হয়। কার্ল মার্কসের সমাধি ছাড়া তো অনেক সমাধি রয়েছে, খুঁজে বের করা খুবই মুশকিল। এর সামনে একটা ছোট্ট ক্যাফে। আর শুধু যদি ওয়েস্ট গেটে ঘুরতে হয় তাহলে এখানে টিকিট কাউন্টার, আর শুধু যদি ইস্ট গেট ঘুরতে হয় তাহলে ইস্ট গেটে ঢোকার মুখে তুমি টিকিট কাউন্টার পেয়ে যাবে। আজকের ব্লগটা কিন্তু একদম মিস করবে না, কারণ আজকের ব্লগটা বাঙালির স্কুল জীবন থেকে বাঙালির পলিটিক্যাল জীবন পর্যন্ত বিস্তৃত। বাঙালির চায়ের কাপ থেকে শুরু করে বাঙালির ডিবেট, সমস্ত কিছুর মধ্যে কিন্তু ছেয়ে আছে। তাই আজকের ব্লগটা দেখে আমাকে জানাবে কেমন লাগলো, আর তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে প্লিজ ডেসক্রিপশন বক্সে লিখে দাও। তোমরা কি ভয় পেলে নাকি? কেউ না, আমি জোরে জোরে শ্বাস নিচ্ছি। এতগুলো সিঁড়ি বেয়ে একটা যদি মোটা মানুষ ওঠে তার যা অবস্থা হয়, তাই আর কি আমার হয়েছে। এই পশ্চিম দিকে শুধুমাত্র এই সমাধি ক্ষেত্র না, কিছু স্থাপত্যও রয়েছে দেখবার মতো। এটা একটা পারিবারিক সমাধি ক্ষেত্র, মানে এখানে শুধু পরিবারের মানুষদেরই সমাধিস্থল রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি আলেকজান্ডার লিথভিনেনকোর সমাধির সামনে। তোমরা হয়তো অনেকে এই নামটার সাথে পরিচিত। উনি প্রথমে কাজ করতেন রাশিয়ান ইন্টেলিজেন্স বিভাগে, আর তারপরে চলে আসেন ইউনাইটেড কিংডমে। আর আমার লিস্টের প্রথম টিকমার্কটা পড়ে গেল ঠিক এইখানে এসে। এই জায়গাটার নাম ইজিপশিয়ান অ্যাভিনিউ। তবে মিথ্যে বলবো না, এই জায়গার সামনে দাঁড়িয়ে একবার তো ভেবেছিলাম যে ভেতরে যাওয়াটা ঠিক হবে কিনা। এখানে তো প্রচুর ভিড় মনে হচ্ছে। না না, ভয়ের কিছু নেই, এখানে কেউই বিরক্ত করেন না, আমরাই বরং বিরক্ত করতে চলে আসি। এই জায়গাটার নাম হচ্ছে ইজিপশিয়ান অ্যাভিনিউ। বুঝতেই পারছো অ্যাভিনিউর মধ্যে দিয়ে আমি হাঁটছি, আর এই যে সার্কেলের মতো যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সার্কেল অফ লেবানন। মিশরীয় এই অ্যাভিনিউ দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন লেবাননের এই বৃত্তে। একটু খেয়াল করলে বোঝা যাবে এখানে দুটো সারি সমাধি একটা বলয় তৈরি করেছে, আর একদম কেন্দ্রস্থলে ছিল লেবাননের একটি গাছ, যার নাম অনুযায়ী এই জায়গার নামকরণ। আর এইগুলো যতদূর সম্ভব মনে হচ্ছে সব ভিক্টোরিয়ান সময়কার, ভিক্টোরিয়ান যুগের সমাধি। রীতিমতো ছোট ছোট প্রত্যেকের জন্য বাড়ি ডেডিকেটেড করা হয়েছে। ভালো করে লক্ষ্য করলে এবার কিন্তু এই দ্বিগুণ বলয়টা বুঝতে পারবেন। মৃত্যুর পরে যদিও সবাই সমান, তাও হিসেবের খাতা বলছে 18 জন রয়্যাল অ্যাকাডেমিশিয়ান, লন্ডনের 6 জন লর্ড মেয়র এবং রয়্যাল সোসাইটির 48 জন ফেলো সহ কমপক্ষে 850 জন উল্লেখযোগ্য ব্যক্তিকে হাইগেটে সমাহিত করা হয়েছে। যদিও তার মধ্যে সবচেয়ে বিখ্যাত স্থান দখল করে নিয়েছেন কার্ল মার্কস, তবে এছাড়াও রয়েছে বহু সাহিত্যিক, শিল্পী এবং ভাস্কররা। আরেকটা বিখ্যাত সমাধির কাছে তোমাদের নিয়ে যাচ্ছি, জর্জ উমওয়েল, যিনি কিনা এশিয়া আফ্রিকা থেকে এক্সোটিক সব প্রাণীদের নিয়ে এসে তাদের প্রদর্শনী করতেন দেশে ঘুরে ঘুরে। সবচেয়ে প্রিয় ছিল সিংহ, নিরো, এমনকি জীবিত অবস্থায় নিজের শবদেহ রাখার কফিনের প্রদর্শনীও করেছিলেন, যেখানে একজনের সত্যিকারের পোষ্য ছিল সিংহ, অন্যদিকে আরেকজনের পোষ্যের নাম ছিল লায়ন। থমাস সেয়ারের বিখ্যাত সমাধি, যেখানে আজও প্রহরী হয়ে রয়েছে তার পোষ্য।
ফাইনালি অনেকেই মনে করতে পারবেন আমাদের হাই স্কুলে পদার্থবিদ্যার পাঠ্যপুস্তকে ইলেকট্রোম্যাগনেটিজম পড়েছিলাম, আর তার আবিষ্কারক ছিল মাইকেল ফ্যারাডে। ফিজিক্স অনার্স নিয়ে পড়াশুনো করেছি, তাই ওনাকে একবার না দেখে গেলেই হতো না। মাইকেল ফ্যারাডে বর্ন 22 সেপ্টেম্বর 1791 আর মারা গেছেন 1867 সালে। এই বাড়িটার থেকে সামান্য একটুখানি এগিয়ে আছে একটাই সমাধি আছে, যেটা পাঁচিলেরও একটু ওপরে, সেটা হচ্ছে মাইকেল ফ্যারাডে। বেশ বড় একটা সমাধি, আর গুগলে ছবি সার্চ করলেও পেয়ে যাবে। পূর্ব দিকের সিমেট্রিতে একটু বেশ ভিড় পাবে, সেই জন্যই আমি চলে এসেছিলাম প্রথমে পশ্চিম দিকে। আর এখানে আমার দেখবার ছিল ইজিপশিয়ান অ্যাভিনিউ, সার্কেল অফ লেবানন, মাইকেল ফ্যারাডের সমাধি এবং তার সঙ্গে আরও বেশ কিছু সমাধি আমি দেখতে পেয়েছি। পশ্চিম দিকটা ঘুরে আমি চলে এসেছি এখন পূর্ব দিকের সমাধি ক্ষেত্রে, আর প্রথমেই চলে যাব বহু প্রতীক্ষিত কার্ল মার্কসের সমাধির সামনে। দেখো দূর দূর পর্যন্ত কোথায় রাস্তা চলে গেছে, কত যে সমাধি রয়েছে এখানে। তো দূর থেকেই দেখা যাচ্ছে কার্ল মার্কসের সমাধি। একজন চাইনিজ ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, উনি আমাকে রাস্তাটা বলে দিলেন, হাসিতে একেবারে ধরছে না। আমরা জানি চায়নাতে যে ক্ষমতাসীন দল সেটি হলো দ্য চাইনিজ কমিউনিস্ট পার্টি, বা আনুষ্ঠানিকভাবে দ্য কমিউনিস্ট পার্টি অফ চায়না। কার্ল মার্কস ছিলেন একজন জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানী, যিনি মার্ক্সবাদ তত্ত্ব তৈরি করেছিলেন। পাশেই সাহিত্য বিশিষ্ট কমিউনিস্ট ক্লডিয়া জোন্স, যিনি বিখ্যাত প্রথম ব্ল্যাক কমিউনিটির জন্য ব্রিটিশ সংবাদপত্র ওয়েস্ট ইন্ডিয়ান গ্যাজেট প্রতিষ্ঠা করার জন্য। আমার খুব মনে পড়ছে আমরা যখন ভিয়েতনামে গিয়েছিলাম, কোস্তা বারবার বলছে যে কাকুকে একবার ফোন কর, মানে আমার বাবাকে আর কি, আর বলছে যে বল একবার আমার নাম তোমার নাম সবার নাম ভিয়েতনাম। তো আজকে আমার খুব মনে পড়ছে সেই কথাটা, কারণ কমিউনিজমের সঙ্গে যুক্ত হয়নি এমন খুব কম বাঙালি আছে, বিশেষ করে আমাদের মধ্যবিত্ত ঘরে এরকম প্রচুর বাঙালি আছে যারা মার্কসিজমের পথে হেঁটেছেন, এবং তারা আজকে অনেকেই কিন্তু আমার ব্লগটি দেখে আনন্দ পাবেন। প্রচুর শ্রদ্ধাঞ্জলি, এখানে প্রায় মানুষেরা আসেন এবং শ্রদ্ধাঞ্জলি দিয়ে যান এরকম গণ্যমান্য ব্যক্তিত্বদের। দ্য ফিলোসফার্স হ্যাভ অনলি ইন্টারপ্রিটেড দ্য ওয়ার্ল্ড ইন ভ্যারিয়াস ওয়েজ। দ্য পয়েন্ট হাউএভার ইজ টু চেঞ্জ ইট। সাধারণ ভাষায় মার্কসের তত্ত্ব ছিল সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে অর্থের ভিত্তিতে যে সম্পর্ক বা সংঘর্ষ। এই মার্কসিজম তত্ত্বকে ধরেই কিন্তু কমিউনিজমের পথে হাঁটে প্রচুর প্রচুর বাঙালি, তাই বাঙালির খুব মনের কাছে আজকে আমি দাঁড়িয়ে রয়েছি। অর্থনীতি এবং সামাজিক এই বৈষম্যের ওপরেই কিন্তু মার্ক্সবাদ দাঁড়িয়ে। উনি বিশ্বাস করতেন যে ক্যাপিটালিস্ট বা পুঁজিবাদ সহজাতভাবে বৈষম্য এবং শোষণের জন্ম দেয়, এবং অপর একটি শ্রেণী যারা লেবার ক্লাস বা শ্রম শ্রেণী, তারা কখনোই ন্যায্য অধিকার পান না বা ন্যায্য মূল্য পান না নিজেদের শ্রমের বিনিময়। আর এভাবেই স্বভাবতই দুই শ্রেণীর মধ্যে শুরু হয় সামাজিক সংঘাত। মার্ক্সবাদ যেখানে একটি তত্ত্ব, সেখানে কমিউনিজম হলো সেই তত্ত্বের ওপর দাঁড়ানো প্রকৃত ব্যবস্থা, যে ব্যবস্থা চায় সামাজিক এই অসমতা বৈষম্যকে শেষ করতে। কিন্তু এই বস্তুবাদী বা ম্যাটেরিয়ালিস্টিক পৃথিবীতে এই অসমতা মেটানো কতটা সম্ভব সেটা বোধহয় চিরকালই থাকবে তর্ক সাপেক্ষ। 1883 সালে কার্ল মার্কস লন্ডনে মারা যাওয়ার পরে এই অঞ্চলে কোথাও কাছাকাছি উনাকে এবং ওনার স্ত্রীকে সমাহিত করা হয়েছিল। পরবর্তীকালে 1956 সালে ব্রিটেনের কমিউনিস্ট পার্টি এই নতুন সমাধিটি তৈরি করে। হাইগেট সিমেট্রিকে লন্ডনের সবচেয়ে বিখ্যাত সিমেট্রি বলা হয়, আবার অন্যদিকে কেনসেল গ্রিন সিমেট্রিকে বলা হয় লন্ডনের সবচেয়ে পুরনো সিমেট্রি। কেনসেল গ্রিন সিমেট্রি মানে যেখানে রয়েছে সমাহিত প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। দেখো লেখা আছে, ইন লাভিং মেমোরি অফ আওয়ার beloved mother. এই দেখো আরেকজন সাদ সাদি আলী, উনি ছিলেন ইরাকি কমিউনিস্ট লিডার। পাশেই ডক্টর ইউসুফ মোহাম্মদ দাদু, উনিও কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। পশ্চিমবঙ্গের প্রচুর কমরেডদের ভালোবাসা দিয়ে গেলাম আমি এই মেমোরিটায়, ইন মেমোরি অফ ডিয়ার কমরেড ডেভিড কোহেন। আমার ভালোই লাগছে, তোমাদের গা ছমছম করলে পরে বলো।
এরকম একটা জায়গায় যদি মেঘলা দিনে আসো তাহলে এখানকার পরিবেশ, তোমার মেজাজ, অনুভূতি, আবেগ সব মিলে একাকার হয়ে যাবে। এখন খুঁজছি দ্য হিচ হাইকার্স গাইড টু দ্য গ্যালাক্সির লেখক ডগলাস অ্যাডামস। আরেকটি প্রতিভাবান মানুষকে খুঁজে বার করলাম, ডগলাস অ্যাডামস, বিশ্ববিখ্যাত লেখক ডগলাস অ্যাডামস শান্তির নিদ্রায় এই হাইগেট সিমেট্রিতে। সিমেট্রি ঘোরার টিকিট তুমি আগেই অনলাইনে কাটতে পারো, কোনো ট্যুর বুক করে রাখতে পারো। আর টিকিটের সাথে যে ম্যাপটা দেওয়া হবে সেই ম্যাপেও কিন্তু লেখা থাকবে যে পূর্ব দিকে কারা শায়িত আছেন বা পশ্চিম দিকে কি কি দেখার মতো সমাধি আছে। যাদের এই সমস্ত বিষয়ে পড়াশুনো হচ্ছে বা জ্ঞান লাভের ইচ্ছায় আসবেন তাদেরকে বলবো একটা ট্যুর নিয়ে নিতে, তাহলে কিন্তু তাৎপর্যপূর্ণ সমাধিগুলো চিহ্নিত করতে সুবিধে হবে। ইংরেজদের গ্রাম্য জীবন এবং সেই গ্রাম্য জীবনের সঙ্গে জড়িয়ে থাকা চরিত্রগুলিকে তুলে ধরার জন্য যে নভেলিস্ট এখনও ব্রিটিশদের মনে রাজ করছেন, তার সমাধিস্থলের সামনে আমি রয়েছি। আমার প্রণাম এই প্রতিভাবান মানুষটিকে, জর্জ এলিয়ট, নোভেলিস্ট। 1880 সালে উনি মারা গেছেন, আর ওনার এই সমাধিস্থল এখানে হাইগেট সিমেট্রিতে। যারা আমার ভিডিও দেখে এখানে আসবে, কার্ল মার্কসের সমাধির ঠিক আগে যে রাস্তাটা বাঁ দিকে ঢুকে গেছে, বাঁ দিক থেকে ডান হাতে, তোমার দেখি হয়তো বুঝতে পারছো, লম্বা মিনারের মতো যে সমাধিটা, ওটাই কিন্তু জর্জ এলিয়টের। এই জায়গাটা পুরো মানে এই সাদা ফুলগুলোতে ছেয়ে গেছে, মানে কি যে অপূর্ব লাগছে দেখতে। বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন প্রতিভাবান মানুষ, আজকে সাধারণ অসাধারণ সবাই আজকে কিন্তু একই জায়গায় শায়িত, এই সত্যটা আমাদের বুঝতে হবে। কার্ল মার্কসের বাড়িও আছে লন্ডনে, তো তোমাদেরকে দেখার ইচ্ছে আছে? আমার তো ইচ্ছে আছে একদিন যাওয়ার, তবে ওটা আমি হয়তো কভার করব গান্ধীজির বাড়ির সাথে, ঠিক আছে? এবং দুজনের মতামত নিয়ে কিন্তু একটা খোশ আলোচনা করা যাবে। দেখতেই পাচ্ছ চলে এসেছি গেটের সামনে, এবারে বেরিয়ে যাব এখান থেকে। তবে তোমরা সঙ্গে থাকো, কারণ গল্প কিন্তু এখনো চলবে। এই পুরো জায়গাটাই কিন্তু এরকম চড়াই উতরাই, আর তোমার মানে আমার তো বেশ হাঁটতে হাঁটতে দার্জিলিং ফিল আসছে। চলো তোমাদের আশপাশটাও দেখাবো। হোঁচট খেয়ে পা পিছলে বিভিন্নভাবে পড়ে যাওয়ার আমার কিন্তু বহু রেকর্ড আছে, কিন্তু লন্ডনে না, এখনো কিছু হয়নি। মানে গর্ত আছে বা মাটি বা জল জমে আছে, আছাড় খেয়ে পড়ে গেলে সেইটা হয়নি। মানে আমার সঙ্গে যেটা হওয়ার সবসময় সম্ভাবনা থাকে। আরেকটা কথা, মনে হয় সবাই এটা বুঝতে পেরেছে যে আমার এই ব্লগটা কোনো দিক থেকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রাখে না। একজন সাধারণ মানুষ হিসেবে নিজের জ্ঞানের পরিধি এবং আমার আশেপাশে যারা এ ধরনের কন্টেন্টে খুশি হন তাদের জন্য মনে হয় এই ব্লগটা একটা তথ্যমূলক ব্লগ হয়েই থাকবে, আর অন্য কিছুই না। যেহেতু আজকে আমরা মার্ক্সবাদ, কমিউনিজম এই সমস্ত বিষয়ে প্রচুর আলোচনা করলাম, এর কাছাকাছি আরেকটা বিষয় আমার মনের মধ্যে উকি মারছে, এবং এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে ভীষণ রকমভাবে সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ। সেটা হচ্ছে পাওয়ার গ্যাপ বা শক্তির ব্যবধান। সেটা অর্থনৈতিক অসামঞ্জস্যের জন্য হতে পারে, বা প্রভাব প্রতিপত্তির জন্য হতে পারে, বা কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার যে ক্যাপাসিটি, যে ক্ষমতা, তা বেশি থাকার জন্য হতে পারে। তবে শুধু সেক্ষেত্রেই হয় তা কিন্তু নয়। পাওয়ার গ্যাপ কিন্তু আরও অন্যান্য অনেক জায়গাতেই উল্লেখযোগ্য। যেমন ধরো আজকে আমি এখানে কাজ করছি, এখানে কিন্তু সিনিয়র প্রফেসরদের সবাই নাম ধরে ডাকছে খুবই সাবলীলভাবে। আমি যে সিস্টেমে বড় হয়েছি সেখানে আমরা ভাবতেই পারি না কাউকে নাম ধরে ডাকবো। এবারে নাম ধরে ডাকার মধ্যে যেরকম কোনো অসুবিধে নেই, আবার স্যার ম্যাডাম করাতেও কোনো অসুবিধে নেই। সমস্যাটা যেটা হচ্ছে, আমাদের দেশে আমরা কিন্তু বড় কোনো সিনিয়র পজিশনের সামনে সহজে মুখ খুলতে পারি না, যেটা এখানে পারি। হয়তো সমালোচনাও হচ্ছে বা অনেকে পেছনেও লাগছে, সব কিছুই হচ্ছে, কিন্তু তাও নিজের কথাটা কিন্তু রাখা যায় এখানে। এমনকি আমাদের দেশেও প্রচুর সিনিয়রদের সাথে কাজ করে দেখেছি, তারা কিন্তু ভীষণ রকমভাবে সাহায্য করেছে। কিন্তু পাওয়ার গ্যাপ ব্যাপারটা আসলে আমাদের মনে এতটাই বদ্ধমূল হয়ে রয়েছে যে আমরা সেটা থেকে বেরোতে পারছি না।
আর এই যে গল্প করতে করতে চলে এসেছি গেলসের সামনে, যেটা এখানকার একটা খুব বিখ্যাত চেইন। কফি আর ক্রসেন্ট খুব ভালো পাবে, মানে বিভিন্ন বেকারি আইটেমের জন্য এটা বিখ্যাত। লন্ডনের রাস্তায় বোধহয় এমন কোনো জায়গা নেই যেখান দিয়ে হাঁটলে তুমি কফির গন্ধ পাবে না। আমার নাকেও এসছে আর আমারও প্রচণ্ড একটা কফির তেষ্টা পেয়েছে। তবে এইখানে না কোনো একটা ট্র্যাডিশনাল ব্রিটিশদের পাবে বসে কফি খাওয়ার ইচ্ছে, আর ভাবতে ভাবতেই পেয়ে গেলাম এই পাবটা, যেটা কিনা বেশ পুরনো মনে হয়েছিল বাইরের দিক থেকে দেখে। আর সামনে গিয়েও যখন দেখলাম শালটা একটু ভালো করে দেখতে হবে, মানে মাঝে মাঝে না চোখ হ্যাং হয়ে যায়, মাঝে মাঝে কান হ্যাং হয়ে যায়, আর ম্যাপ তো আমি বুঝতে পারি না, কিন্তু তার সত্ত্বেও ট্রাভেল ব্লগিং করতে সত্যি কথা বলতে খুব ভালোবাসি। 1974 সালে তৈরি হয়েছিল এই পাব, মানে প্রায় 50 বছরের পুরনো একটা জায়গা। চলো, সকাল থেকে ভেবেছিলাম পুরনো একটা পাবে বসে কফি খাবো, সেই ইচ্ছেটা কিন্তু পূর্ণ হচ্ছে। আমার চ্যানেলের একটা শর্ট ভিডিও আছে ইংল্যান্ডের সবচেয়ে পুরনো পাবের ওপরে, যেটা কিনা নটিংহামে আছে। নটিংহাম রবিনহুডের জন্য বিখ্যাত, তো সেই শর্ট ভিডিওটা অবশ্যই দেখে নিও। লন্ডনের একটা সুন্দর সন্ধ্যের পরিবেশ উপভোগ করছি, আর ভাবতে ভাবতেই চলে এসছে গরম কফি। সূর্য অস্ত যাচ্ছে আর আমারও আজকের গল্প ফুরিয়ে গেছে, তাই এখন আমি বাড়ির পথে। এখানকার মানুষজন কিন্তু বেশ তাড়াতাড়ি ডিনার করে নেয়, 6:30 থেকে 8টার মধ্যে এখানকার ডিনার টাইম ধরা হয়। আর তোমরা হয়তো ভাবছো সারাদিন এত হাঁটার এনার্জি না খেয়ে দিয়ে কী করে সৌমি পেয়েছে। আসার সময় ট্রেনে বাড়ি থেকে বানানো এই খাবারটা আমি খেয়েছি, আর বাড়ির খাবারের মতো এনার্জিদায়ক কোনো খাবার হয় না। মানে সন্ধে 6টার সময় আমি এমনভাবে হাঁটছি যেন আমাকে ভূতে তাড়া করছে। কেউ নেই, পুরো রাস্তাঘাট ফাঁকা। ভাবা যায় সন্ধে 6টা, লন্ডন শহর পুরো ফাঁকা। চলো, আমি দৌড়ে দৌড়ে আমার চ্যাংব্যাংয়ের কাছে ফিরে যাবো এবারে। ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আর জানিও তোমাদের কেমন লাগছে বাঙালির চোখে লন্ডন। আজকের মতো টাটা।